ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল হতে পারে কবে? লন্ডন বৈঠক থেকে আসা সিদ্ধান্ত ঠিক থাকলে আসন্ন নির্বাচনের সময়সূচির ঘোষণা আসতে পারে এবছরের ডিসেম্বরেই। সেক্ষেত্রে ভোট গ্রহণ করা যাবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন। বিশ্লেষকরা বলছেন ওই সময়ের আবহাওয়া ভোটের জন্য খুবই উপযোগী। একই সাথে প্রস্তুতির জন্য 7 মাস হাতে পাবে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। কথা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে প্রধান নির্বাচন কমিশনার গত ডিসেম্বরে জানান 2025-এর ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত আছে তার কমিশন। যখনই উনি চার নির্বাচনের শেষ দিয়ে করুন বা আগে দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত। গেল 3টি নির্বাচন বিশ্লেষণ করে দেখা যায় গড়ে 2 মাসের মতো সময় দিয়ে ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই হিসেবে এখন জুন মাস চলছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে 8 মাস সময় আছে নির্বাচন কমিশনের হাতে। আর এই সময়ের মধ্যে নির্বাচন হতে কোনো সমস্যা দেখেন না নির্বাচন বিশ্লেষক। আমার মনে হয় এটা যথেষ্ট সময় একটা নির্বাচন তোলার জন্য ইলেকশন কমিশনের কাছে। আমার মনে হয় প্রাথমিকভাবে নির্বাচন কমিশন অলরেডি তারা এই কাজগুলো অনেক দূর আগায় নিছে। ফেব্রুয়ারি মাসে আমাদের অনেকগুলো নির্বাচন হয়েছে, এর আগে দ্বিতীয় সংসদ নির্বাচন হয়েছে, তারপরে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। তিনি জানান নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসির হাতে দুটো চ্যালেঞ্জ। এক, ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষার তারিখ সমন্বয় করা। দ্বিতীয়ত, নিরাপত্তা, শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থার পূর্ণ সমর্থন। ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হওয়ার কথা, আর এসএসসি পরীক্ষাটাকে হয়তো পরে শিফট করবে কোনো একটা সুবিধা মতন সময়, এরকম কিছু। হ্যাঁ, নির্বাচনী পরিবেশটাকে নিশ্চিত করাটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিবে, কিন্তু সেটাতেও সবাই যদি আন্তরিক হয়, রাজনৈতিক দল, সরকার, নির্বাচন কমিশন এবং প্রশাসন মানসিক যদি একটা প্রস্তুতি নেয়, তাহলে নির্বাচনী পরিবেশটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। জানুয়ারি বাংলাদেশের শীতলতম মাস। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীত থাকে। এ মাসের মাঝামাঝিতে রমজান মাসও শুরু হবে। এর আগে নির্বাচন সম্পন্ন হলে আবহাওয়া অনুকূলে থাকবে। বৃষ্টিপাতের ইয়েটা খুবই কম থাকে এবং তাপমাত্রার যেটা এটা একটু সাধারণত আমাদের যে জানুয়ারি মাসে একটু কম থাকে, তবে ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে থাকে আর কি। তবে এই সময় মোটামুটি ভালো থাকে। আওয়ামী লীগের কার্যক্রম ও নিবন্ধন স্থগিত আছে। যদি নির্বাচনের আগ পর্যন্ত একই অবস্থা থাকে তাহলে দলটি ভোটে অংশ নিতে পারবে না। বিএনপি ও অন্য দলগুলোর ভোটের বিষয়ে আগ্রহ থাকায় নির্বাচন নিয়ে কোনো সংকট নেই বলে মত বিশ্লেষকের। যতটুক বাকি আছে ওটুক হওয়ার মতো সময় এখন তাদের হাতে আছে। সুতরাং নির্বাচনটা আমি আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই নির্বাচনটা হবে, যেটাতে বিএনপিরও আপত্তি নাই বলে আমি যতটুকু জেনেছি। বিভিন্ন নির্বাচিত সরকার যারাই আসুক, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ভুলে না যাওয়ার পরামর্শ দিলেন বিশ্লেষকরা। নূর নবী সরকার, ৭১, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যেই ভোটার তালিকা তৈরি, সীমানা নির্ধারণ আর ব্যালট পেপার ছাপার প্রস্তুতির কাজও বেশ এগিয়ে নিয়েছে কমিশন। হাতে আছে 7 মাসেরও বেশি সময়। একজন বিশ্লেষক বলছেন ইসির জন্য এই সময়ে যথেষ্ট, তবে সরকারকে সংস্কার বিচারে গুরুত্ব দিতে হবে। তিনি মনে করেন প্রতিশ্রুতি ভঙ্গ হলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হবে। নিবিড় সাহার প্রতিবেদন। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে কালো মেঘ কেটে গেছে বলে মনে করছেন সবাই। নির্বাচন কমিশনও ব্যস্ত সময় পার করছে ভোটার তালিকা হালনাগাদ, আসন পুনর্নির্ধারণ কিংবা ব্যালট পেপার ছাপানোর মতো কাজগুলো নিয়ে। নির্বাচন কমিশনের তথ্য মতে 60 লাখের বেশি নতুন ভোটারের তথ্য ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে প্রায় 20 লাখ মৃত ভোটারের নাম। চলতি বছরের 2 মার্চ প্রকাশিত চূড়ান্ত তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 12,37,3274 জন। সূত্র বলছে মোটা দাগে নির্বাচনের বড় প্রস্তুতির মধ্যে আছে ছবিসহ ভোটার তালিকা তৈরি, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, ভোটের জন্য প্রয়োজনীয় কেনাকাটা, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ,
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো। এর মধ্যে বেশ কিছু প্রস্তুতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষ করতে হয়। এ ধরনের প্রস্তুতিমূলক কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক মনে করছেন, নির্বাচনের কাজের পাশাপাশি সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারকেও সমান গুরুত্ব দিতে হবে। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ডেটটা দিয়েছে এটা কিন্তু সবার কাছে এখন স্পষ্ট হয়েছে এবং সবাই কিন্তু এটা পর্যবেক্ষণ করবে। এটা সরকার ভাবতে হবে। সরকার কিন্তু এটা মানে জনগণকে ছেড়ে দিবে না এবং এটা কিন্তু আলোচনায় আসবে যে সরকার যদি প্রস্তুতি না নেয় ঠিক মতো। সরকারকে এখন 3টা কাজই যথেষ্ট প্রায়োরিটিতে প্রস্তুতি নিতে হবে এবং প্রয়োজনে আরো লোকবল সংযুক্ত করা দরকার। প্রয়োজনীয় বিচার মানে বিশ্বাসযোগ্য বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং অগ্রাধিকার নির্বাচন। যদি নির্বাচন আরো পিছিয়ে যায় তাহলে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংকট তীব্র হবে বলেও জানান তিনি। সেক্ষেত্রে জনপ্রিয়তা কমবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের। তার অর্থ এই নয় যে ভাবে নির্বাচন করলে হবে। নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে এক, দ্বিতীয়ত হলো অগ্রাধিকার সংস্কারগুলোকে কমপ্লিট করতে হবে। না হলে কিন্তু আমাদের মানে জটিলতা বাড়বে এবং রাজনৈতিক অস্থিরতা না বাড়ুক, অনৈক্য তৈরি হবে, বিশ্বাসহীনতা তৈরি হবে। দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেও মত বিশেষজ্ঞদের। নিবিড় সাহা, ৭১, ঢাকা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি আছে আইনশৃঙ্খলা বাহিনীর। দুপুরে উত্তরায় র্যাব ও এপিবিএন কার্যালয়ে পরিদর্শন শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জানিয়ে গুমের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডকে স্বার্থান্বেষী কর্মকর্তাদের কার্যকলাপ হিসেবে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকেই নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে শঙ্কা ছিল তা অনেকটাই কেটে গেছে শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে। তবে মাঠ পর্যায়ে কিছু ঘটনার পর প্রশ্ন উঠেছে, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে কতটা প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার সকালে উত্তরার এপিবিএন ও র্যাব 1-এর কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন নির্বাচনের নিরাপত্তা প্রসঙ্গে। জানান, ভোটের মাঠের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। আপনারা যদি 53 বছরের ইতিহাস দেখে থাকেন, এই ছোটোখাটো ঘটনা ঘটে থাকবে এবং এই ছোটোখাটো ঘটনা 2-1টা ঘটবে। এই সব ঘটনা ঘটে দেখেই তো আমাকে এই বাহিনী রয়ে গেছে। তিনি আরও জানান, 5 আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে যে দ্বিধা ছিল তা কেটে গেছে। এ নিয়ে কিছু সংস্কারের কথাও জানান তিনি। আবাসনের সমস্যাটা খুবই প্রকট, এই জন্য আমরা আবাসনটা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার চেষ্টা করি। মারণাস্ত্র বলতে হলে ওটা বুঝাইছি, বড় ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবেই। গুম কমিশনের প্রতিবেদনে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বার্থান্বেষী কর্মকর্তাদের কর্মকাণ্ড হিসাবেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুমন তানভীর, ৭১, ঢাকা। মামলার দীর্ঘসূত্রতা কমানো, ব্যয় কমানো ও দ্রুত নিষ্পত্তি করতে আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি আরও জানান, বছরে চলমান মামলার 40% বিকল্প বিরোধ নিষ্পত্তিতে সমাধান করার লক্ষ্য ঠিক করেছে সরকার। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন আইন উপদেষ্টা। অনুষ্ঠানে আইনগত সহায়তা প্রদান আইন সংশোধন নিয়ে অংশীজনের বক্তব্য শুনেন ডক্টর আসিফ নজরুল। এই সময় আইন উপদেষ্টা জানান, দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। অল্প খরচে মামলার নিষ্পত্তি করা, এই লক্ষ্যে আমরা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন অলরেডি করেছি। সেটা হচ্ছে আমরা বাংলাদেশে আগে হয় নাই কখনো এত বড় পরিবর্তন, সেটা হচ্ছে আমরা সিভিল প্রসিডিওর কোডের পরিবর্তন করেছি। সেকেন্ড হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি। আশা করি আমরা আগামী 1 মাসের মধ্যে এটা আমরা আইন আকারে পাশ করতে পারবো। মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া, এই 3rd লক্ষ্য পূরণ করার জন্যই আমরা আইনগত সহায়তা প্রদান যে সংস্থার অধীনে যেই
সংশ্লিষ্ট আইনগুলো আছে সেই আইনগুলোর পরিবর্তন করতে যাচ্ছে। প্রত্যেকটা জেলাতে একজন জাজ আইনগত সহযোগিতা দিতেন, তা আমরা সেটাকে 3 জন জাজে পরিণত করছি। এ সময় তিনি আরও জানান, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলার জট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যস্থতার মাধ্যমে মামলা স্বল্প খরচে স্বল্প সময়ে নিষ্পত্তি করছি, সেটার সংখ্যা 35,000। আমরা সেটাকে 1 থেকে 2 লক্ষে নিয়ে যেতে পারবো। যদি আল্লাহর রহমতে আমরা 2 লক্ষ মামলা এখানে নিষ্পত্তি করতে পারি, তাহলে প্রত্যেক বছর মামলা দায়ের পরিমাণ সেটা 40% কমে যাবে। তিনি বলেন, দেশের মানুষের আইনি সেবা ও বিচার ব্যবস্থার উন্নতির লক্ষ্যে বিদেশি কারিগরি সহায়তার উপর জোর দিয়েছে বর্তমান প্রশাসন। ওনাদের কাছ থেকে আমরা পরামর্শ নেব, আমাদের ওনাদের কাছে কোনো টাকা নিতে চাই না। সৈকত সাদিক, 71, ঢাকা। ডেঙ্গুর উপসর্গের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে করোনার। দুর্বল ও ক্ষুধা লাগা, মাথা ব্যথা, পাতলা পায়খানার মতো উপসর্গেও শনাক্ত হচ্ছে করোনা। কোভিড হাসপাতালের চিকিৎসকরা বলছেন, করোনার এই উপসর্গগুলো আগে দেখা যায়নি। এই জীবাণুর সংক্রমণের মাত্রা ও মৃত্যু ঝুঁকি বুঝতে জেনোম সিকোয়েন্সিং করা প্রয়োজন, দাবি চিকিৎসকদের। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। প্রতিদিন করোনার নানা উপসর্গ নিয়ে রোগী আসছে মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে। ছোট থেকে বড় সব বয়সী রোগীর উপস্থিতি দেখা যাচ্ছে। নতুন করে করোনার উপস্থিতি ভাবিয়ে তুলেছে নগরবাসীকে। আর আজকে 3 দিন ধরে জ্বর কমে না, 102 দুদিন যাবত জ্বর আর গলা ব্যথা এখন দেখাইতে আসছে। মানে এখন তো কোভিডের আর নতুন আসছে, এই কারণে আর কি দেরি না করে চলে আসলাম। আর মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি আছে অন্তত 13 জন রোগী। অক্সিজেন প্রয়োজন পড়ছে 2 জনের। এই বছরে প্রতি মাসেই কম বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মে মাসে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে, যেখানে শনাক্তের হার ছিল অন্তত 10%। হাসপাতাল পরিচালক জানান, 2025 সালে সবচেয়ে বেশি করোনা রোগী চিকিৎসা দিয়েছে এই হাসপাতালে। আগের বছরের তুলনায় এবার করোনা রোগী নতুন নতুন বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, উইকনেস বা ক্ষুধামন্দা, এগুলো সবই রয়েছে। কিন্তু এডিশনাল যেটা রয়েছে যে আমরা অনেক সময় টেস্ট করলে দেখা যাচ্ছে যে হয়তো নাকে র্যাট টেস্ট করে পাওয়া যাচ্ছে না, কিন্তু লাংসে তার ইনফেকশন পাওয়া যাচ্ছে এক্সরে করলে। এখন এই ঘটনাটা ঘটার রিজন হচ্ছে যে নিউ ভেরিয়েন্ট, যেটা এটা প্রবাবলি XBB সাব ভেরিয়েন্ট। দেশে করোনার কম খরচে অভিজ্ঞ চিকিৎসকের সহায়তা পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতাল। তাই দেশের যে প্রান্তেই হোক না কেন, রোগ শনাক্ত হলেই রোগীকে এই হাসপাতালে আনার পরামর্শ দেন তিনি। অনেক পেশেন্ট কিন্তু অলরেডি ডায়াগনোসড হয়ে আসতেছে, কারণ যেহেতু আপনারা জানেন যে বারডেম বা অন্যান্য প্রাইভেট হসপিটাল, ইভেন কুমিল্লা, নোয়াখালী থেকেও আমাদের রেফার্ড হয়ে পেশেন্ট হচ্ছে বড় বড় হসপিটাল থেকে। সেই জন্য আমাদের যেহেতু স্পেশালাইজ হসপিটাল, অনেক পেশেন্ট ডিটেক্ট হয়ে আসে। করোনা প্রতিরোধে একমাত্র উপায় টিকা, তাই টিকার আগাম সরবরাহ নিশ্চিত হওয়া প্রয়োজন মনে করছেন বিশেষজ্ঞরা। মেহেদি হাসান, 71, ঢাকা। দেশের বিভিন্ন জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন চলছেই। গত 24 ঘন্টায় 3 জেলার সীমান্ত দিয়ে 51 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী BSF। পুশিন হওয়াদের মাঝে ভারতীয় নাগরিকও রয়েছে। ভারতীয় নাগরিকদের বাছাই করে বাংলাদেশিদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার চাপসা সীমান্ত দিয়ে 23 জন বাংলাদেশিকে পুশিন করে BSF। এর মধ্যে 4 জন পুরুষ, 12 জন নারী ও 7 জন শিশু। শুক্রবার গভীর রাতে BSF তাদের পুশিন করলে বিজিবি তাদের আটক করে। শনিবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় 4 জন সহ 11 জন ও তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগাছ সীমান্ত দিয়ে 1 জন বাংলাদেশি নাগরিক সহ 5 জন, মোট 16 জনকে পুশিন করে BSF। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুশিন হওয়া 7 বাংলাদেশিকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। মিস্ত্রিপাড়া বিজিবির সদস্যগণ ভারত থেকে পুশিনকৃত 7 জন ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করে। আমরা হস্তান্তরিত ব্যক্তিকে তাদেরকে আমরা সদর ইউনিয়ন পরিষদে আপাতত থাকার ব্যবস্থা করেছি। আমরা জিডিমূল্যে তাদের কাছ থেকে বুঝে নিয়েছি। পরবর্তী কার্যক্রম হচ্ছে তাদের অভিভাবককে খবর দেওয়া হয়েছে, তারা আসলে তাদেরকে আমরা তাদের অভিভাবকের কাছে বুঝাই। মৌলভীবাজারে বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে আরও 12 জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষীরা। এদের মধ্যে 1 জন পুরুষ, 4 জন নারী ও 7 জন শিশু রয়েছে। তাদের শনিবার দুপুরে বড়লেখা থানায় হস্তান্তর করে বিজিবি। হাসান আহমেদ, 71।
ইরান ইসরায়েল সংঘাত এশিয়া সহ বিশ্বজুড়ে দুশ্চিন্তা বাড়াচ্ছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন সংঘাত না থামানো গেলে পরিস্থিতি সর্বাত্মক যুদ্ধের দিকে গড়াতে পারে। তারা বলছেন যদি দীর্ঘমেয়াদে যুদ্ধ চলে তাহলে বিশ্বকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। রাতের আধারে ঘোষণা ছাড়াই ইসরায়েল ইরানে টার্গেট হামলা করে প্রাণহানি ও সম্পদহানি ঘটায়। আত্মরক্ষার্থে ইরানও পাল্টা হামলা চালিয়েছে তেল আবিবে। এরই মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে বিশ্ববাজারে, প্রভাব আছে আকাশপথেও। 2 দিনের পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলের তুলনায় ইরানের ক্ষয়ক্ষতিও বেশি হয়েছে। এই সংঘাতের পরিণতি বিশ্ব অর্থনীতিতে পড়েছে। দীর্ঘমেয়াদে সংঘাত অব্যাহত থাকলে কুফল সারা বিশ্বে ছড়াবে বলে মত বিশ্লেষকদের। এটিকে এখনো সংঘাত কিংবা উত্তেজনা বলার সুযোগ নেই। ইসরায়েল এটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। ইরান মুখে স্বীকার না করলেও তারাও যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধে ইসরায়েলের অন্তত 1 জন নিহত ও 69 জন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে ইরানের সামরিক প্রধান নিহত হয়েছেন। সেই সাথে তাদের ক্ষতির পরিমাণ অনেক বেশি। ইসরায়েল এখন ইরানকে পুরোপুরি ধ্বংস করতে যাচ্ছে, বিশেষত তাদের পারমাণবিক স্থাপনাগুলো। যুদ্ধ কতদূর গড়াবে সে বিষয়ে এখনও নিশ্চিত না হলেও সব দেশকেই জ্বালানি তেলের সংকটে ভুগতে হবে বলে মনে করেন হংকং বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষক ফরিদ আহমেদ। ওয়েল সাপ্লাই আমি যেটি বলবো সেটি হলো যে আমরা জানি যেটি হলো যে সিবর্ন ট্রেডেড ওয়েলের 35%, 34% আপনার গ্লোবাল ওয়েল যে সাপ্লাই সেটি কিন্তু আপনার এই হরমুজ প্রণালীর মাধ্যমে হয়ে থাকে, মধ্য দিয়ে হয়ে থাকে। এবং এই জায়গায় আপনি যদি দেখেন যেটা হলো যে হরমুজ প্রণালী সর্বশেষ 1984 সালে যখন আপনার ট্র্যাঙ্কার যুদ্ধ, যেটি নাকি ইরান এবং ইরাকের মধ্যে সংঘটিত ছিল, সেই সময় কিন্তু এটি বন্ধ ছিল কিছুদিনের জন্য। এবং তখন কিন্তু বিশ্ব বাজারে তেলের যে দাম সেটি কিন্তু অস্বাভাবিক পর্যায়ে চলে গিয়েছিল এবং সেটি কিন্তু এইবার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ধনী দেশগুলোর তুলনায় দরিদ্র দেশের সংঘাতের পরিণতি ভয়াবহ হয়। সেক্ষেত্রে দক্ষিণ ও মধ্য এশিয়ার নাজুক অর্থনীতির দেশগুলোতে ক্ষতির মাত্রা বেশি বলে অভিমত বিশ্লেষকদের। যুদ্ধের কারণে শ্রীলঙ্কা 3 ভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের কিছু প্রবাসী আছেন যারা ইসরায়েলে কাজ করেন, তাদের নিরাপত্তা নিয়ে আমাদের ঝুঁকি আছে। সম্ভবত আমরা রেমিটেন্স আগের মতো পাবো না। অন্যদিকে ইরানের সঙ্গে আমাদের তেল আমদানির সম্পর্ক, তেলের দাম বৃদ্ধি পেলে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আমরা ইসরায়েলে চা রপ্তানি করে থাকি, এদিক থেকেও আমরা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হব। পাকিস্তানের প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন আমিও সেভাবেই বলতে চাই। আমরা গতকালও কোনো যুদ্ধ চাইনি, আজও কোনো যুদ্ধ চাই না, এবং পাকিস্তানের সরকার ও মানুষ আগামীকালও যুদ্ধ চায় না। আমরা বিশ্বের শান্তি এবং প্রগতি দেখতে চাই। এই সংঘাতের কারণে বাংলাদেশে প্রভাব পড়বে না বলে জানান গবেষক অধ্যাপক আব্দুর রহিম। ইসরায়েল ইরান যুদ্ধের কারণে তেলের দাম যদি আজকে বেড়ে যায়, ধরুন কথার কথা আজকে বেড়ে যায় বা আগামীকাল বেড়ে যায়, তাহলে এটার প্রভাব কিন্তু সাথে সাথে বাংলাদেশে পড়ার কথা নয়। কারণ আমরা কালকেই বা আজকেই তেল আমদানি করছি না, আমরা অনেক আগেই তেল আমদানি করে আমরা মজুদ রেখেছি, সরকার মজুদ রেখেছে। তো কিন্তু যুদ্ধের লাগার সাথে সাথে দেখা যায় কোনো একটা বাংলাদেশের বাইরে 1000 মাইল দূরে কোনো একটা ঘটনা ঘটলে সেটাকে পুঁজি করে, সেটাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে আমাদের অসাধু ব্যবসায়ীরা কিন্তু সেটা মুনাফা লুটার একটা চেষ্টা করে যায় তারা, এবং সেটা সবসময় করেই যাচ্ছে। দীর্ঘমেয়াদী যুদ্ধ চললে বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা আছে বলেও মত বিশ্লেষকদের। সরকার যদি আসলে প্রশাসন চোখ কান খোলা থাকে, প্রশাসন যদি ঠিকভাবে কাজ করে, তাহলে এই সরকারের সময় এই সিন্ডিকেট গড়ে ওঠার কোনো সুযোগ নেই। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। ইরানের বিরুদ্ধে লড়াই করতে ইসরায়েলকে 2টি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাহীনতার কারণে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত 5 বার জায়গা পরিবর্তন করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। চলমান উত্তেজনায় নিজেদের আকাশসীমা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল ও ইরান। তবে জর্ডান শুরুতে আকাশসীমা বন্ধ করলেও আবারও তা খুলে দিয়েছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন।
ইরান ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে দুই দেশই নিজেদের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রেখেছে। এতে দুই দেশেরই কোনো বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল করছে না। পাশাপাশি চলমান সংঘাতে আকাশসীমা বন্ধ করে দিয়েছিল ইরাক ও জর্ডানও। তবে পরবর্তীতে জর্ডান নিজেদের আকাশসীমা খুলে দেয়। এরপরই দেশটির উত্তরাঞ্চলীয় শহর ইরবিদে আকাশ থেকে পড়া বিস্ফোরক বস্তুর আঘাতে 2 জন বেসামরিক নাগরিক আহত হন। চলমান সংঘাতের মধ্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম একটি জাহাজ এরই মধ্যে ইসরায়েলের দিকে রওনা দিয়েছে। এছাড়া আরও একটি জাহাজও অগ্রসর হচ্ছে ভূমধ্য সাগরের দিকে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যে কোনো সময় প্রয়োজন হলে ইসরায়েলে পাঠাতে মার্কিন নৌবাহিনীর আরও যুদ্ধজাহাজ প্রস্তুত রাখা হচ্ছে। এর আগে ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবি শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার পর্যন্ত 5 বার নিরাপদ জায়গায় সরেছেন। ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কারণে বারবার জায়গা বদল করেছেন তিনি। এক্সে দেয়া এক পোস্টে হাকাবি গত রাতটি অত্যন্ত উদ্বেগে কাটিয়েছেন বলে জানান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক ব্যুরোর জ্যেষ্ঠ কর্মকর্তা ম্যাকয় পিট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের নাগরিক, ঘাঁটি কিংবা অবকাঠামোর ওপর হামলা চালায় তবে তাদের ভয়াবহ পরিণতি হবে। ইসরায়েলে ইরানের পাল্টা হামলার প্রশংসা করে হামাসের এক শীর্ষ নেতা বলেছেন, আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিনা শাস্তিতে যে পার পাওয়া যায় না তা ইরান প্রমাণ করে দিয়েছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। তিনি জানান, ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক ও পরিতাপের। সৃষ্টি ঘটক, ৭১। আজও বরিশাল থেকে ঢাকায় ফেরা লঞ্চ যাত্রীদের হয়রানি বন্ধ হয়নি। সবচেয়ে বেশি দুর্ভোগ হয় পরিবহন নিয়ে। অটোরিকশা ও রিকশায় বেশি ভাড়া তো ছিলই, এর সাথে যুক্ত হয় ঢাকার অভ্যন্তরীণ পরিবহনের ভাড়া। কোনো বাসে ভাড়া নিয়েছে 4 থেকে 5 গুণ বেশি। টার্মিনালের আশেপাশের এলাকায় যানজটও ছিল ভয়াবহ, অথচ ছিল না কোনো মনিটরিং ব্যবস্থা। রহিম রুমনের প্রতিবেদন। রিকশা চালকের সাথে এই যাত্রীর বাহাস ধানমন্ডির 150 টাকার দূরত্বে 500 টাকা চাওয়া নিয়ে। এদিন প্রায় একই রকম বেশি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল যাত্রীদের। লোকাল বাসে 40 টাকার মিরপুরের ভাড়া রাখা হচ্ছে 100 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি সংকট সাভার ও গাজীপুরের যাত্রীদের। গত বছর আমি এখান থেকে বিআরটিসি বাসে নবীনগর গেছি 50 টাকায়, সেখানে আজকে 200 টাকা করে ভাড়া যাচ্ছে। 60 টাকার ভাড়া 150 টাকা নিতেছে আব্দুল্লাহপুর, দিতে বাধ্য হচ্ছে, এই হিসাবে জোর করে নিতেছে গলা পাড়া দিয়া। যাইলে যাও, না যাইলে না যাও, 200 টাকা ভাড়া। বাস রিকশার ভাড়ায় যখন এমন নৈরাজ্য, তখন উপায় না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন হাজারো যাত্রী। তাদের দাবি পুলিশের সামনে নিচ্ছে বাড়তি ভাড়া। তাদের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। প্রশাসন আছে, প্রশাসন জানানো হয়েছে, আমি জানাইছি, ভিডিও করে নিয়ে আসেন, তারপর আমি ব্যবস্থা নিই। প্রশাসন আমরা 300 টাকা করে আনছে, 300-400 টাকা নিচ্ছে। যাত্রা বাড়ি ভাড়া হয়েছে 50 টাকা করে, আমরা যাই, এখন চাহিদা আছে 500 টাকা ভাড়া। বাসগুলো যাচ্ছে, আপনি একটা বাস ভাড়া করে দেন, বলেন কেউ একটা টিকিট দিচ্ছেন, আমরা 40 টাকার ভাড়া যাচ্ছে 200 টাকা। আর এ নিয়ে পরিবহন শ্রমিকরা জানান, সব পরিবহনেই বেশি ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীগুলি যখন পর্যাপ্ত পরিমাণ রাস্তার ভিতরে ডর নামে, তখন আমরা ড্রাইভারের স্টাফ, যাত্রী কাউকে নিয়ন্ত্রণ রাখা যায় না। ভাড়া যা আছে তাই, সাভার, ভিক্টর, আজমেরি যত গাড়ি আছে, আপনি সব কটা গাড়িতে খোঁজ নিয়ে দেখেন, কোনো গাড়িতে যদি বেশি না নেয় তাহলে আমরাও নিব না, সবাই একটু বেশি নিতে। অবশ্য ট্রাফিকের দায়িত্বে থাকা ছাত্র সহযোগীরা বলছেন, অভিযোগ পেলেই পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডাবল ভাড়া নিতে 80 টাকাও যদি নেয় সেটাও হয় ডাবল, কিন্তু তারা আরো 20 টাকা বেশি নিতেছে, 100 টাকা। তানজিল বাসটাও একই কাজ করছে, এখান থেকে মিরপুর ভাড়া হলো 40 থেকে 45 টাকা বা 50 টাকা। ওনারা দাবি করতেছে যে 100 টাকা না দিলে ওনারা যাবে না, ওনারা গাড়ি যাত্রী নামাই দিবে। মানে একটা সিন্ডিকেট তৈরি করতেছে, যাত্রীদের তো যাইতে হবে। এখান থেকে সাভার যাবে, ওইখানে ভাড়া মনে হয় 120 টাকা বা 30 টাকা, ওইখানে একবার 200 টাকা নিতেছে, 200 টাকা 80 টাকা চাইতেছে আমাদের সামনে ওপেনে। ফিরতি পথের যাত্রায় এমন ভোগান্তির মধ্যেই শনিবার ঢাকায় ফিরেছেন কর্মজীবীরা। তাদের দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের এমন ভোগান্তিতে পড়াটা সার্বিক ব্যবস্থাপনারই খণ্ডচিত্র। রহিম রুমন, ৭১, ঢাকা।
বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পর থেকেই কোচ ক্যাব্রেরার কৌশল নিয়ে চলছে নানা কথা। এবার বাফুফের সদস্যরাই দাবি করে বসলেন জাতীয় দলের হেড কোচের পদত্যাগ। তবে ক্যাব্রেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। অর্ণব বাপির রিপোর্ট। প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট ফুটবল ফেডারেশনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের নেতৃত্বে সংবাদ সম্মেলন। দারুণ পরিবেশটা হঠাৎ উত্তপ্ত হয় যখন মাইক্রোফোন হাতে পেলেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন শাহিন। তিনি সরাসরি জাতীয় দলের হেড কোচ ক্যাব্রেরার পদত্যাগ দাবি করে বসেন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে হারের কারণে। আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য ক্যাব্রেরার পদত্যাগ চাচ্ছি। এমন ঘটনায় বিব্রত সভাপতি তাবিথ আওয়াল সহ বাফুফের কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পর থেকে ক্যাব্রেরার কৌশল নিয়ে নানা কথা চলছে। হামজা সমিতির মতো ফুটবলার দলে পাওয়ার পরেও ঘরের মাটিতে বাংলাদেশ দলের হারের কারণে সাবেক ফুটবলার থেকে শুরু করে সমর্থকরা এই স্প্যানিশ কোচের দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে বাফুফের সভাপতি কোচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনো আরো সময় লাগবে বলে জানান। যে ব্যক্তি একটা কমেন্ট করেছে সে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরই একজন মেম্বার, সো দেয়ারফর ইটস অ্যান ইন্টারনাল ম্যাটার। আমি আমার মেম্বারদের সাথে এবং কমিটি মেম্বারদের সাথে ইন্টারনালি ডিসকাস করে নিব যেটা করণীয়। সংবাদ সম্মেলনে বাফুফের সভাপতি তার বক্তব্যে জাতীয় ক্রীড়া উন্নয়ন বাজেট এবং ছেলে ও মেয়েদের জাতীয় দল, বয়সভিত্তিক ফুটবল দলের উন্নতির প্রসঙ্গ বর্ণনা করে আগামী 6 মাসের কর্মপরিকল্পনার কথা জানান। জেলা লিগে মনোযোগ বাড়াতে চায় বাফুফে, মাঠের সংকট দূর করার উপরেও গুরুত্ব দিয়েছেন তিনি। এই যে আন্ডার 19 পিছিয়ে থাকতে কেউ গোল দিচ্ছে, নারীরাও পিছিয়ে থাকার পরেও গোল দিচ্ছে, আমাদের ন্যাশনাল টিমও পিছিয়ে থাকার পরে গোল দিচ্ছে, সেটা কিন্তু একটু উল্লেখ আমি করতে চাচ্ছি যে আমাদের টিমের মেন্টাল স্ট্রেংথটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আমি আশা করি আগামী 3.5 বছর যেটা আমাদের কমিটি আন্ডার রয়েছে আমরা আরো ভালো ভালো কিছু প্রগ্রেস এই জায়গায় দেখতে পারবো। ঘরোয়া ফুটবলের মান উন্নয়ন সহ বছরব্যাপী জেলা বিভাগে লিগ আয়োজনের কথা বলা হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশের ফুটবল ফ্যানদের দ্বারা অর্ণব বাপি, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে থাকুন।